আসসালামু আলাইকুম। বিআরবি হসপিটাল লিমিটেডের ফেসবুক পেজে বিশেষজ্ঞ ডক্টরদের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক সরাসরি আলোচনামূলক অনুষ্ঠান স্বাস্থ্য কথায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর অরুণা রহমান। আর প্রথমেই আপনাদের সবাইকে আমরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং এই করোনা প্যান্ডেমিক টাইমে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন। আজ আমাদের আলোচনার বিষয় কিডনি রোগের প্রতিরোধ ও প্রতিকার। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের স্বনামধন্য কিডনি রোগ বিশেষজ্ঞ ও ঢাকা মেডিকেল কলেজের কিডনি রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান বিআরবি হসপিটাল লিমিটেড, কিডনি রোগ বিভাগ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে এবং আমাদের দর্শকদেরকে সময় দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, আজ আমাদের আলোচনার বিষয় শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনার মধ্যে আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে এসে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব এই বিষয়ে আপনাদের উত্তর দেওয়ার জন্য। স্যার, দর্শকদের প্রশ্ন তো আমরা নেবই, তবে তার আগে দর্শকদের উদ্দেশ্যে আমার কিছু প্রশ্ন ছিল। কিডনি রোগ শুনেই আমরা কিন্তু অনেকেই প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি। আর স্যার, এই জন্য আপনার কাছে অনুরোধ করব আমাদের দর্শকদেরকে কিডনি রোগ সম্পর্কে যদি কিছু প্রাথমিক ধারণা দিতেন। ধন্যবাদ ডক্টর অরুণা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কিডনি বিষয়ে অনেকেরই অনেক আগ্রহ আছে যে কিডনি বা কিডনি রোগ সম্বন্ধে সবারই মনেই একটি আগ্রহ বা আতঙ্ক বিরাজ করছে। যখনই কিডনির কোনো অসুখ বা কিডনির কোনো সমস্যায় ভোগেন কেউ, তখন তারা বেশ চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। তো কিডনি রোগগুলি নিয়ে আলাপ করার আগে আমি সর্বপ্রথমেই বলতে চাচ্ছি যে কিডনির সম্বন্ধে কিছু প্রাথমিক ধারণা, তাতে আমাদের অনেকেরই অনেক প্রশ্নের উত্তর আমি মনে করি খুঁজে পাবেন। প্রধানত আমাদের শরীরে দুটি কিডনি থাকে, পেটের পিছনের দিকে কোমর থেকে ঠিক উপরে মেরুদণ্ডের দুই পাশে দুটি কিডনির অবস্থান। এটি বললাম এই জন্য যে অনেকে বলে পেটের ঠিক উপরে বুকের মধ্যে বা কোমরের মধ্যে ব্যথা করে, কোমরের মাঝখানে ব্যথা করে। আসলে সেটি সরাসরি কিডনির জন্য না, বা কিডনির ব্যথা সেভাবে হয়ে থাকে না। আর কিডনির জন্য কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ কোমরে আমাদের যে মেকানিক্যাল প্রবলেমের কারণে কোমরে হাড়গোড়, মাংসপেশি, নার্ভস, সেগুলির জন্যই মূলত ব্যথা হয়ে থাকে। তারপরে আসি আমি কিডনি আকৃতিতে আসলে 9 থেকে 11 বা 12 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। সাধারণত বাম কিডনিটি কিছুটা বড় হয়ে থাকে। অনেকে আলট্রাসোনোগ্রাম দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন যে আমার তো ডান কিডনিটা ছোট। অ্যাকচুয়ালি এটাই হলো নর্মাল। সুতরাং একটি বাম কিডনিটি বড় থাকবে, এটাই স্বাভাবিক। সুতরাং এই নিয়ে চিন্তাগ্রস্ত বা আতঙ্কিত হওয়ার কিছুই নাই। জন্মগত ত্রুটি বা কোনো অসুস্থতার কারণে কারো কারো একটি কিডনিও থাকতে পারে। সুতরাং একটি কিডনি নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। অনেকে দেখা যায় যে আলট্রাসোনোগ্রাম অন্য কোনো অসুস্থতার কারণে আলট্রাসোনোগ্রাম করে থাকলে দেখা যায় যে একটি কিডনি নাই বা অ্যাবসেন্ট, আগে জানতো না, তাতে খুবই দ্বিধাগ্রস্ত বা চিন্তাগ্রস্ত হয়ে থাকে। তবে যার একটি কিডনি আছে মনে রাখতে হবে যে এই একটি কিডনি দিয়েই তার বাকি জীবন চলতে হবে। দুটো কিডনির কাজ যখন একটি কিডনি করবে, তখন কিডনির কিন্তু অনেক কার্যকারিতা কাজের লোড বেড়ে যায়। সুতরাং এই কিডনিটি ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেটি মনে রেখেই আমাদের কিছু নিয়মকানুন, যে নিয়মিত পানি বা তরল পান করা বা ব্যথানাশক বড়ি না খাওয়া, ইনফেকশন হলে কিডনিতে বা ইউরিনে ইনফেকশন হলে সেটি যথাযথ চিকিৎসা করা, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস জনিত কোনো রোগ হলে সেটি সুনির্দিষ্টভাবে চিকিৎসা করা। কারণ হলো একটি কিডনি থাকলে দেখা যায় যে অনেক বয়সে, যখন আমরা এল্ডারলিতে বা পরিণত বয়সে যাব, তখন দেখা যায় কিডনি থেকে প্রোটিন লিক করতে পারে, প্রোটিন পাস করতে পারে, এবং FSGS নামক একটি মারাত্মক নেফ্রাইটিসও হতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, এমনকি দীর্ঘমেয়াদী কিডনি বিকলতা হতে পারে। সেটি মাথায় রেখেই আমাদের
যদি আগে থেকে আমরা প্রিভেন্টিভ অ্যাসপেক্টগুলি আমরা মনে রাখি তাহলে সেটি থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। এছাড়া আমি বলবো যে কিডনি আমাদের বলা হয় যে একটি অ্যামেজিং কিডনি, মানে কিডনি আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। কি কাজ করে থাকে? আমাদের দৈনন্দিন যে খাবার খেয়ে থাকি আমরা, তার শরীরের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে যে বর্জ্য তৈরি হয়ে থাকে সেটি কিডনি প্রস্রাব তৈরির মাধ্যমে শরীর থেকে বের করে দেয়, এবং এই কাজটি করতে গিয়ে তরল এবং খনিজ মানে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স করে থাকে। বডির যে শরীরের যে তরল এবং খনিজের যে সমতা বজায় আনে সেই কিডনি। সুতরাং এটি একটা ট্রিমেন্ডাস কাজ, এবং 170 লিটার প্রায় ব্লাড পরিশোধন করে থাকে, তার মধ্য থেকে মাত্র 1.5 থেকে 2 লিটার ইউরিন তৈরি হয়ে থাকে। সুতরাং বুঝতেই পারছেন যে কিডনি কী পরিমাণ কাজ করে, এবং এই কাজটি করতে গিয়ে কিডনি কিন্তু শরীরের প্রাথমিকভাবে ফিল্টার করা অনেক প্রয়োজনীয় জিনিস আবার চুষে নেয় আমাদের শরীরের প্রয়োজন অনুযায়ী সেটি, যেমন গ্লুকোজ, তা তরলের কথা বললাম, অ্যামিনো অ্যাসিড সহ সোডিয়াম, পটাশিয়াম, অনেক কিছু আমাদের মিনারেলসগুলি কিডনি আবার শরীরে প্রিজার্ভ করে। এছাড়া কিডনিকে একটি হরমোন এন্ডোক্রাইন অর্গানও বলা হয়ে থাকে, কারণ কিডনি রেনিন নামক একটি হরমোন তৈরি করে থাকে যেটি আমাদের ব্লাড প্রেশার বজায় রাখে। কিডনি এরিথ্রোপয়েটিন নামক হরমোন তৈরি করে থাকে যেটি আমাদের রক্ত তৈরিতে সাহায্য করে, কারণ দীর্ঘমেয়াদী কিডনির বিকলতা যারা ভোগেন তারা দেখা যায় যে রক্তশূন্যতায় ভোগে। কেন ভোগে? কারণ তাদের কিডনি কাজ করছে না, এরিথ্রোপয়েটিন তৈরি হতে পারছে না, তখনই তারা রক্তশূন্যতায় ভোগে। এছাড়াও কিডনি আমাদের হাড়গোড় শক্ত রাখার জন্য অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি করে থাকে। এছাড়া আরও অনেক মাইনিউট হরমোন তৈরি করতে থাকে। সুতরাং কিডনির এই এক্সক্রিটরি, এন্ডোক্রাইন এবং আরেকটি কাজ হচ্ছে মেটাবলিক ফাংশন, মানে কিডনি আমাদের শরীরে অনেক ক্ষতিকারক জিনিস বা রাসায়নিক পদার্থগুলি নিষ্ক্রিয় করে থাকে। যদিও লিভার বা লাংস বা আমাদের খাদ্যনালী মেইন মেটাবলিক অর্গান, কিন্তু কিডনিও কিছু কিছু জিনিস ডিটক্সিফাই বা মেটাবলিক নিষ্ক্রিয় করে থাকে। সুতরাং এই ধারণাগুলি আমি এই জন্যই দিলাম যে পরবর্তীতে আমাদের ডিসকাশনের সুবিধা হবে কিডনির নিয়ে। আমার আরেকটি কথা আমি বলে রাখি যে প্রতিটি কিডনিতে প্রায় আমাদের 10 লক্ষ থেকে 12 লক্ষ ছাঁকনি আছে। এটা অত্যন্ত মানে খালি চোখে দেখা যায় না, আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি। সুতরাং আমাদের এই ছাঁকনিগুলি কিন্তু দৈনন্দিন মানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আমাদের শরীর সুস্থ রাখার জন্য এবং কিডনি ফাংশনকে ভালো রাখার জন্য, বডির অন্যান্য মেটাবলিক, এন্ডোক্রাইন বা অন্যান্য ফাংশনকে সক্রিয় রাখার জন্য। ধন্যবাদ। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দ, আপনারা কিন্তু তাহলে বুঝতে পারলেন কিডনি কিন্তু আমাদের শরীরের এক কথায় একটি ফিল্টার ছাড়া যেমন আমরা একটা দূষিত কোনো কিছুকে পরিষ্কার করতে পারি না, সেরকম কিডনির কোনো ফাংশনে যদি আমাদের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের শরীরের দূষণটা আমাদের শরীরের মধ্যেই থেকে যাবে, আর সে তখন কিন্তু আরও বিষয়টা দিন দিন জটিলভাবে আমাদের কাছে সমস্যা হিসেবে দেখা দিবে। তো সেজন্য তবে স্যারের কাছে এবার আমরা জানতে চাইবো যে এই ফিল্টারে যখন আমাদের সমস্যা হবে, কিডনিতে যখন আমাদের কোনো রোগ হবে, তো এই রোগগুলা কি রোগ হতে পারে? প্রথম মানে আপনি যেটি জানতে চেয়েছেন আমি বুঝতে পারছি যে কিডনি কীভাবে আক্রান্ত, মানে কিডনির কী রোগ হতে পারে। প্রথমত আমরা যে রোগটি নিয়ে খুব চিন্তিত থাকি বা আমরা খুব আতঙ্কিত, সেটি হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘস্থায়ী কিডনি বিকলতা। অনেককেই আমরা কিডনি ড্যামেজ রোগ বলে থাকি, কিন্তু সেটি ড্যামেজ শব্দটা শুনলে রোগীরা অনেক সময় আতঙ্কিত হয়ে যায়, সেই জন্য আমরা বলে থাকি দীর্ঘস্থায়ী কিডনি বিকলতা বা ক্রনিক কিডনি ডিজিজ। এটি আমাদের কাছে খুবই মানে গুরুত্বপূর্ণ, এবং এই রোগটি নিয়ে আমরা প্রতিনিয়ত এই রোগ যে ফ্যামিলিতে বা যে রোগীর হয়ে থাকে, রোগী তো বটেই, পুরো ফ্যামিলি এতে খুব তটস্থ থাকে, মানে খুবই আতঙ্কিত থাকে এবং খুব উদ্গ্রীব থাকে। দ্বিতীয়ত, আকস্মিকভাবে কিডনি বিকল হতে পারে কতগুলি কারণে, যেমন ডায়রিয়াজনিত রোগ অথবা ব্যথানাশক বড়ি, আমরা যত্রতত্র থেকে ব্যথানাশক বড়ি যদি সেবন করে থাকি সেক্ষেত্রেও, এবং যদি কোনো ইনফেকশন বডিতে হয়ে থাকে, গ্লোমেরুলোনেফ্রাইটিস নামক আরেকটি রোগ, সেটিও কিডনিকে আক্রান্ত করে থাকে। এই নেফ্রাইটিস রোগটি সাধারণত আমাদের দেশে আনহাইজেনিক কন্ডিশন থেকে বাচ্চাদের যদি খোসপাসরা হয়ে থাকে বা টনসিলের প্রদাহ হয়ে থাকে, সেখান থেকেও কিন্তু আক্রান্ত হতে পারে।
এবং এভাবে কিন্তু এই নেফ্রাইটিস হলে পরে শরীর ফুলে যায়, প্রস্রাবের সাথে প্রোটিন এবং রক্তকণিকা পাস করতে থাকে। একটা সময় কিডনি ফাংশনও কারো কারো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং উচ্চ রক্তচাপ হয় এবং বাচ্চারা খুব অসুস্থ হয়ে পড়ে। তাছাড়া বয়স্কদেরও হলেও শরীর ফুলে যায়, লাংস এবং ফুসফুস এবং পেটের ভিতরেও পানি বা তরল অংশ বাড়তে পারে। সুতরাং এগুলি ছাড়াও কিডনি কিন্তু ইউরিনারি ইনফেকশন, যেটাকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে থাকি, ইউটিআই বলে থাকি, সেটিও একটি সমস্যা। মূলত মহিলাদের এটি বেশি হয়ে থাকে, তবে পুরুষ এবং বাচ্চাদের বা প্রেগন্যান্ট মহিলাদের যদি ইউরিনে ইনফেকশন হয়ে থাকে সেটি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে চিকিৎসা করাটা বাঞ্ছনীয়। তাছাড়া কিডনির পাথরের রোগ আছে। কিডনির নালিতে যদি কোনো বাধাগ্রস্ততা হয়, ইউরিনের প্রস্রাবের গতিপথে যদি কোনো বাধাগ্রস্ততা হয়, সেটাকে আমরা অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি বলে থাকি। সেটা খুবই আপনি শুনে অবাক হবেন যে আমাদের দেশে অজ্ঞতার কারণেই হোক আর লজ্জার কারণেই হোক, মহিলারা দেখা যায় যে প্রোলাপস ইউটেরাস, জরায়ু বের হয়ে আসে, অথবা সার্ভাইকাল ক্যান্সার, জরায়ুর ক্যান্সার, এই রোগগুলিতে দেখা যায় যে দীর্ঘদিন তারা ওভারলুক করে অথবা বুঝতে পারে না। একটা সময় দেখা যায় যে তারা অবস্ট্রাকশন কি ইউরিনারি ট্র্যাক্ট প্রস্রাবের গতি প্রবাহে বাধাগ্রস্ততা হয় এবং আলটিমেটলি কিডনি ফেইলিউর নিয়ে আসতে পারে। এবং পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট এনলার্জ হয়েও সেটি হতে পারে। এছাড়া পাথরের রোগ, কিডনির পাথরের রোগ যদি বারে বারে কারো পাথর হতেই থাকে এবং দীর্ঘদিন পাথর থাকে, পাথরের চিকিৎসা না করা হয়, সেক্ষেত্রেও কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। তাছাড়া জন্মগত কিছু রোগ আছে যেটা পলিসিস্টিক কিডনি ডিজিজ, তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট, যাতে পারিবারিকভাবে অনেকের যদি এই রোগটি থেকে থাকে তাহলে সেটিও কিডনিকে ক্ষতিগ্রস্ত করে থাকে। তাছাড়া দীর্ঘদিন যদি কেউ অনিয়ন্ত্রিতভাবে প্রেসক্রিপশান ছাড়াই হোক আর প্রেসক্রিপশান খেয়ে সহই হোক যদি ব্যথানাশক বড়ি খেয়ে থাকে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যত্র প্রেসক্রিপশন ছাড়াই ব্যথানাশক বড়ি খেয়ে থাকি, এটি কিন্তু কিডনিকে যদি দীর্ঘদিন ৩-৪ বছর কেউ যদি ৩ থেকে ৪ কেজি অ্যানালজেসিক খেয়ে থাকে তাহলে দেখা যায় তার ক্রনিক কিডনি ডিজিজে ভুগতে পারেন। যদিও একটি ব্যথানাশক বড়িতেও কারো অ্যাকিউট কিডনি ইনজুরি বা হঠাৎ করে কিডনি ইনজুরি হতে পারে, সেটি অবশ্য রিভার্সিবল। মোস্ট অফ দ্য কেসেস সেটা ভালো হয়ে যায়, কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ হলে সেটি ভালো হয় না, সেটি ধীরে ধীরে পরিণত এন্ড স্টেজ বা স্টেজ 5 সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজে যেতে পারে। থ্যাংক ইউ স্যার। মূলত এগুলি কিডনির প্রধান রোগ। এছাড়াও আরও কিডনি বিভিন্নভাবে আক্রান্ত হতে পারে। তবে স্যার ব্যথানাশক ওষুধগুলো কিডনিকে কিভাবে এফেক্ট করে? ব্যথানাশক বড়ি বলতে আমরা বোঝাচ্ছি প্যারাসিটামল অ্যাকচুয়ালি কিডনির জন্য ক্ষতিকারক না। মূলত প্যারাসিটামল লিভারকেই ক্ষতি করে থাকে। কেউ যদি বেশি পরিমাণ প্যারাসিটামল খেয়ে থাকে, আমরা কিডনি রোগীদের প্যারাসিটামল খেতে দিতে পারি বা ট্রামাডল, অ্যানাডল, এই ধরনের বিভিন্ন প্রিগাবা, এই ধরনের ওষুধগুলি আমরা প্রেসক্রিপশন করে থাকি। যদিও এগুলোর অন্যান্য সাইড ইফেক্ট আছে, কিন্তু কিডনির জন্য এগুলি অত হার্মফুল না। ব্যথানাশক বড়ি বলতে আমরা বাতের বড়ি, যেগুলি মূলত জয়েন্ট পেইন বা অন্যান্য মাংসপেশির ব্যথার জন্য ইউজ করে থাকি। একটি যদি সিঙ্গেল পিলও আমরা খেয়ে থাকি, দেখা যায় যে হঠাৎ করে আমাদের কিডনি হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশনের মাধ্যমে আমাদের কিডনি বিকল হতে পারে। সেটি যদি আমরা পরবর্তীতে ওই ওষুধটি আর না সেবন করি এবং দ্রুততার সাথে ওই ওষুধটি উইথড্র করি, রুগীকে প্রেসক্রিপশন থেকে খেতে না করি রুগীকে, এবং কিছুদিনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এটি ভালো হয়ে যায়। কিন্তু যদি কেউ, আমি একটু আগেই বললাম, ব্যথানাশক বড়ি দীর্ঘদিন খেতে থাকে, যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্য পেইনের জন্য, গাউটের জন্য ব্যথা হোক, তারা যদি বছরের পর বছর এই ব্যথার ওষুধ খেতে থাকে, তাদের কিডনিতে পার্মানেন্ট ড্যামেজ হয়, ক্রনিক কিডনি ডিজিজ হয়, এবং সেটি কিন্তু প্রোগ্রেস করে, গ্র্যাজুয়ালি প্রোগ্রেস করতেই থাকে ড্যামেজটা। ধন্যবাদ স্যার। তবে স্যার এই সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ আমরা যেটাকে বলছি, এই রোগে আক্রান্ত একজন ব্যক্তির প্রাথমিক অবস্থায় কি কি উপসর্গ নিয়ে আমাদের কাছে আসতে পারেন? এটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি আমাদের জানা, কারণ ক্রনিক কিডনি ডিজিজ এমন প্রাথমিকভাবে বোঝার কোনো উপায় নাই। কারণ যখন রক্তে সেরাম ক্রিয়েটিনিন বাড়বে, নর্মাল থেকে বেশি বাড়বে, তখনই কিন্তু কোনো সিমটম হয় না। প্রায় 50% ড্যামেজ হয়ে গেলেই বলা হয় যে সেরাম ক্রিয়েটিনিন বাড়ে। সেরাম ক্রিয়েটিনিন সবাই জানে আজকাল, আসলে
এই টার্মিনাল সাথে, এই বায়োকেমিক্যাল টার্মগুলোর প্যারামিটারের সাথে সবাই পরিচিত। পরিচিত। কিন্তু যখন প্রায় 80% আমাদের কিডনি ড্যামেজ হয়ে যায় তখনই কিন্তু রোগীর সিমটম দেখা দেয়। সুতরাং যখন 80% ড্যামেজ হয়ে গেলে তখন আর বেশি কিছু করার থাকে না। সুতরাং আমরা প্রাথমিকভাবে কোনো উপসর্গ পাই না। সুতরাং কাদের কিডনি ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে, এই ধরনের রিস্ক গ্রুপকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, যেমন যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, যারা সবসময় ব্যথানাশক বড়ি খেয়ে থাকেন, যাদের ফ্যামিলিতে অন্য মেম্বাররা কিডনি রোগে ভুগে থাকেন, যারা স্মোকার, এই ধরনের রিস্ক গ্রুপকে আমরা আইডেন্টিফাই করে যদি আমরা প্রতি বছর অথবা 6 মাস পর আমরা টেস্টের আওতায় আনি, সামান্য কিছু টেস্ট, যদি ইউরিনে প্রোটিন যাচ্ছে কিনা, রক্তের ক্রিয়েটিনিন বাড়ছে কিনা। আর রক্তের ক্রিয়েটিনিন বাড়লে আমরা ইজিএফআর বলে আরেকটি টার্মিনোলজি সবাই খুব পরিচিত ইদানিং ইউজ করছে, এই ইজিএফআর দেখে আমরা কিডনি কতভাগ কাজ করছে বা কোন স্টেজে সিকেডি আছে সেটি নির্ণয় করতে পারি। সুতরাং আমরা বোঝার জন্য যখন অ্যাডভান্স স্টেজে চলে যাবে তখন রোগী সাধারণত খাবার রুচি কমে যায়, বমি বমি ভাব থাকে, তারপরে শরীরে কারো কারো ক্ষেত্রে ফুলে যেতে পারে, উচ্চ রক্তচাপ দেখা দেয়, শ্বাসকষ্ট হতে পারে রক্তশূন্যতার কারণে, তারপরে প্রস্রাবের পরিমাণ কারো কারো কমেও যেতে পারে, কারো কারো পরিমাণ বেড়ে যেতে পারে। সুতরাং অনেকগুলি উপসর্গ হয়। এক সময় দেখা যায় রোগী ফ্যাকাশে হয়ে যায় রক্তশূন্যতার কারণে, এবং উচ্চ রক্তচাপ সহ সারা শরীরে ব্যথা বেদনা, এই ধরনের উপসর্গগুলি নিয়ে আমরা সাধারণত, এমনকি অ্যাডভান্স স্টেজে রোগীর গায়ে অত্যধিক চুলকানি থাকে, সারা শরীর চুলকায়, যেটি কোনো ওষুধ দিয়ে সাধারণত নিরাময় করা খুব ডিফিকাল্ট হয়ে থাকে। সুতরাং এবং রাত্রিবেলা প্রস্রাবের পরিমাণ বেড়ে যায় এবং তাদের মাসেল ক্র্যাম্প বলে এই ধরনের সমস্যাগুলি খুব বেশি পরিলক্ষিত হয় যখন অ্যাডভান্স স্টেজে সিকেডিতে চলে যায় রোগীরা। ধন্যবাদ স্যার। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে সাধারণত কিডনি ঠিক রাখার জন্য কি কি খাবার খাওয়া উচিত আর কি কি মেনটেন করা উচিত? অ্যাকচুয়ালি আমি প্রিভেন্টিভ অ্যাসপেক্টের ব্যাপারটা একটু পরে বলতে চেয়েছিলাম, তারপরে যেহেতু প্রশ্ন এসছে যে কোনো খাবার খেয়ে কিডনি রোগ প্রতিরোধ করা, এটা খুব একটা যুক্তিযুক্ত না। তবে কিডনি রোগ হয়ে গেলে বা কিডনি ড্যামেজ হয়ে গেলে সেই ক্ষেত্রে কিছু খাবারের নিয়ন্ত্রণ আছে। এছাড়া এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি এটি বলতে চাই, সব রোগের বেলায়, বিশেষ করে হার্ট এবং কিডনি, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজের ব্যাপারে আমরা সবসময় বলে থাকি হেলদি ডায়েট, মানে ভেজিটেবলস এবং ফ্রুটস এবং সুষম খাবার অবশ্যই বাঞ্ছনীয়, এবং একটি মানে পরিশ্রম করা বা কায়িক পরিশ্রম বা নিয়মিত ব্যায়াম করা, সেগুলো কিন্তু প্রিভেন্টিভ মেজারের মধ্যে আসে যে কিডনি রোগ আমরা কিভাবে। কিন্তু যদি কারো ডায়াবেটিস থাকে সে ডেফিনেটলি ডায়াবেটিসের ডায়েট ফলো করবে, মিষ্টি জাতীয় খাবার থেকে আরম্ভ করে চর্বি জাতীয় জিনিস, তার ক্যালোরি অনুযায়ী, শুধু মিষ্টি কম খাবেন এই কথা বললেই হবে না, তার বডি ওয়েট, হাইট সব কিছু চিন্তা করে ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী তাকে উপযুক্ত ক্যালোরি দিয়ে সেটা তার ডায়েটটা মেনটেন করতে হবে। আমি মনে করি এটি ডায়েটটা ইন্ডিভিজুয়াল রোগের বেলায় অ্যাপ্লিকেবল। আসলে স্যার সকল রোগের কিন্তু মূল কারণটা এখানেই। আমরা যদি একটা হেলদি লাইফস্টাইল যখন লিড করব তখন কিন্তু আমরা আসলে সব রোগ থেকেই নিজেদেরকে দূরে রাখতে পারবো এবং সুস্থ থাকতে পারবো। আর সুস্থতার থেকে বড় কোনো কিছু আসলে একজন মানুষের লাইফ হয় না। ডেফিনেটলি। আর সেটা কিন্তু অসুস্থ হলে বোঝা যায় যে আসলে সুস্থতার মূল্যটা কতটুকু। স্যার আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন আমাদেরকে যে তার বাবার বয়স 65 বছর, তার বাবাকে সপ্তাহে 3 বার ডায়ালাইসিস নিচ্ছেন, তার বাবা সবসময় দুর্বলতা অনুভব করছেন এবং হাঁটাচলা করতে পারেন না, হাঁটুতে শক্তি পান না, এই অবস্থায় কি করণীয়? উনি ভদ্রলোক, 65 বছর বয়স, খুব মানে উনি একজন সিনিয়র সিটিজেন বলবো আমি। তো এই ক্ষেত্রে যে 3 বার করে ডায়ালাইসিস করেন, আপনি বুঝতেই পারছেন হয়তো বা উনি ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন এবং এটা প্রায় 2 বছর যাবত, যে ডেফিনেটলি এটা ক্রনিক কিডনি ডিজিজ। তো 3 বার ডায়ালাইসিস করা, আমাদের যে ডায়ালাইসিস প্রথমত দেখতে হবে এডিকুয়েট ডায়ালাইসিস, মানে উনি পরিপূর্ণ ডায়ালাইসিস হচ্ছে কিনা। অনেক সেন্টারেই দেখা যায় যে ডায়ালাইসিসের কোয়ালিটিটা এনশিওর করা খুব ডিফিকাল্ট, মানে এটা জরুরি যে ডায়ালাইসিস ওনার এডিকুয়েট হচ্ছে কিনা। কারণ এডিকুয়েট ডায়ালাইসিস হলে 3 বার ডায়ালাইসিস, দ্যাট ইজ সপ্তাহে 12 ঘন্টা ডায়ালাইসিস করলে উনি অনেক ভালো থাকার কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওনার রক্তশূন্যতা আছে কিনা।
কারণ ক্রনিক কিডনি ডিজিজের রোগীর এবং ডায়ালাইসিস, বিশেষ করে ডায়ালাইসিস রোগীর বিভিন্নভাবে হিমোগ্লোবিন লেভেল অনেক কমে যেতে পারে। আয়রন প্রোফাইল তার ঠিক আছে কিনা, তার কোনো মেটাবলিক বোন ডিজিজ আছে কিনা। কারণ আমরা জানি যে কিডনি ডিজিজ হলে পরে যে ভিটামিন ডি তৈরি হতে পারে না এবং রোগীদের ক্যালসিয়াম ফসফেট ডিরেজমেন্ট থাকে, এতে করে তার গায়ে ব্যথা, উনি যেটা বললেন দুর্বলতা অনুভব করেন, বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা অনুভব করেন। সুতরাং এই ব্যাপারগুলি এনশিওর করতে হবে, তার রক্তশূন্যতা আছে কিনা, পরিপূর্ণ ডায়েট উনি নিচ্ছেন কিনা। আমাদের রোগীরা কিডনি যখন একবার খারাপ হয়ে যায় তখন খাবার দাবার বন্ধ করে দেয়। অ্যাকচুয়ালি যারা ডায়ালাইসিসে থাকেন তাদের বেশি করে প্রোটিন খাওয়ার কথা আমরা বলি। শুধুমাত্র এক্সট্রা লবণ এবং অতিরিক্ত ফ্লুইড ইনটেক, এবং যাদের ডায়াবেটিস আছে তারা চর্বি জাতীয় এবং মিষ্টি জাতীয় খাবার নিয়ন্ত্রিতভাবে খাওয়া উচিত। সবচেয়ে বড় কথা হলো যে এই খাবারের উপরে স্ট্রেস দিতে হবে তাদের, এবং তার রক্তশূন্যতা, তার ক্যালসিয়াম ফসফেট ডিটেচমেন্ট আছে কিনা, তার এডিকুয়েট ডায়ালিসিস হচ্ছে কিনা। রক্তের মাঝে মাঝে আমরা চেক করে 3 মাস পর পর চেক করে দেখি রক্তের গ্লুকোজ কেমন আছে, লিপিড প্রোফাইল কেমন আছে, অ্যালবুমিন কেমন আছে। এগুলো দেখে আমরা বুঝতে পারবো এমনকি তার হার্টের কোনো সমস্যা আছে কিনা, হৃদরোগ আছে কিনা। কারণ হৃদরোগ থাকলেও কিন্তু রোগী খুব দুর্বল অনুভব করতে পারে। কারণ বয়স্ক মানুষ সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিসের কারণে কিডনি আক্রান্ত হয়ে থাকে, এবং তখন দেখা যায় যে কিডনি যেমন আক্রান্ত হয়েছে হার্টও তেমন আক্রান্ত হয়ে থাকে। সুতরাং এই সবগুলি বিষয় ওনাকে, তাছাড়া ওনাকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি বা ওনার সাথে ইন্টারাকশান, এই ব্যাপারগুলি কিন্তু আমাদের অনেক ল্যাকিং। সেটা আমাদের হেলথ ওয়ার্কার, ডক্টর থেকে আরম্ভ করে রোগীর অ্যাটেন্ডেন্ট, ফ্যামিলি মেম্বার্সদেরও রোগীর সাথে একটা সুন্দর সম্পর্ক থাকা অবশ্যই বাঞ্ছনীয়। ধন্যবাদ স্যার। দর্শক, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন এবং আপনি এই বিষয়ে অনেক কিছু জানতে পেরেছেন। স্যার, আমাদের আরেকটি প্রশ্ন ছিল, আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, তার ডায়াবেটিস আছেন, তিনি এমারিল 1 খান, বর্তমানে তার ক্রিয়েটিনিন লেভেল 1.05। তো এই বিষয়ে তিনি একটা পরামর্শ চেয়েছেন যে ক্রিয়েটিনিন লেভেল স্বাভাবিক সহ অন্যান্য সার্বিক বিষয়গুলো সুন্দর রাখার জন্য তিনি কি করতে পারেন। ডায়াবেটিস রোগীরা সবাই যে কিডনি রোগে আক্রান্ত হবেন এমন না। 30-40% বা বিভিন্ন ক্ষেত্রে টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে বিভিন্ন রকম হিসাব আছে। তবে এই পার্সেন্টেজের রোগীরা সাধারণত দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকেন। তো সুতরাং ডায়াবেটিস থাকলে বলা হয় যে 6 মাস থেকে 1 বছর পর পর ইউরিনে প্রোটিন লিক করছে কিনা, দ্যাট ইজ মাইক্রো অ্যালবুমিন আমরা বলি। 30 থেকে 300 মিলিগ্রাম প্রোটিন যদি চেয়ে থাকে সেটাকে আমরা 30-এর নিচে থাকলে নর্মাল। সুতরাং আমরা যদি বুঝতে পারি পেশেন্টের যে প্রস্রাবের সাথে অ্যালবুমিন বা প্রোটিন লিক করছে, তখন কিন্তু আমাদের অনেক কিছু করণীয় আছে। আমরা তার ডায়াবেটিস কন্ট্রোল, কোলেস্টেরল কন্ট্রোল, স্মোকিংটা কুইট করা, অথবা খাবার নিয়ন্ত্রণ বা ওষুধ দিয়ে ডায়াবেটিসটা এডিকুয়েট কন্ট্রোল করা, প্রেশার কন্ট্রোল করা, এবং এসি ইনহিবিটর বা এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার নামক কিছু ওষুধ আছে যেগুলো দিলে পরে এই প্রোটিন লিকিংটা কমে যায়, এবং এটা খুবই রিওয়ার্ডিং। আমি সবসময় বলে থাকি যে এই ওষুধ খেয়ে যদি এই প্রোটিনুরিয়াটা, প্রোটিন লিকিংটা কমানো যায়, তাহলে দেখা যায় একসময় সে ক্রনিক কিডনি ডিজিজ হওয়া থেকেও মুক্তি পেতে পারে। সুতরাং প্রাথমিক অবস্থায় যদি আমরা স্ক্রিনিং করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এটার অনেক বেনিফিট আছে। আর তাছাড়া উনি যে ক্রিয়েটিনিনের কথা বললেন, ক্রিয়েটিনিন দেখে অনেক সময় আমরা কিছুটা হলেও আঁচ করতে পারি, কিন্তু ইজিএফআর বলে একটা খুবই বায়োকেমিক্যাল টেস্ট আছে যেটা দেখে আমরা কিডনি কত ভাগ কাজ করে। কারণ এটি শুধু ক্রিয়েটিনিন 1.09 নর্মাল রেঞ্জের মধ্যেই আছে, কিন্তু তারপরেও যদি ওনার বয়স বেশি হয়ে থাকে তাহলে দেখা যাবে ইজিএফআর করলে এটা 60-র নিচে না হলেও কাছাকাছি, না 60 to 90। আমরা জানি যদি ইজিএফআর 60-র নিচে চলে আসে, যদি পারসিস্টেন্টলি 60-র নিচে থাকে, তাহলেও সেটাকে আমরা সিকেডি হিসাবে লেবেল করতে পারি। ধন্যবাদ স্যার। দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। স্যার, আরেকজন দর্শক আমাদেরকে কোশ্চেন করেছিলেন যে বিআরবি হাসপাতালে আপনি নিয়মিত রোগী দেখেন কিনা, এবং সময়টা এবং আপনার সিরিয়াল কিভাবে পাবেন, এই বিষয়ে যদি বলতেন। এটা তো এখানকার যে হটলাইন ফোন নাম্বারে ফোন করেই পাওয়া যেতে পারে। আমি প্রতিদিনই শুক্রবার ছাড়া 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত পেশেন্ট দেখে থাকি। জি, আমাদের হটলাইন কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া আছে 10647। এই নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনারা সিরিয়াল বিষয়ে সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা নিতে পারবেন।
আচ্ছা, আমরা আবার আমাদের প্রশ্নে চলে আসি। সিকেডি নিশ্চিতকরণের যে পরীক্ষাগুলো আমরা করি, এখানে কি কি ধরনের পরীক্ষা করি? আসলে আমি প্রথমেই বলি যে রোগীদের এই রোগ, কিডনি রোগ আছে কিনা ডায়াগনোসিস করার জন্য খুবই সিম্পল কিছু টেস্টের আগে ক্লিনিক্যালি আমরা তার ব্লাড প্রেশার কত, ব্লাড প্রেশারটা মাপতে পারি, কারো ব্লাড প্রেশার বেশি আছে কিনা। তাছাড়া যদি আমরা ইউরিন টেস্ট করি, খুবই ইম্পর্ট্যান্ট, ব্লাড প্রেশার দেখার পাশাপাশি আমরা প্রস্রাবে প্রোটিন যাচ্ছে কিনা, সুগার যাচ্ছে কিনা, সেই সিম্পল টেস্টগুলি দিয়েও কিন্তু আমরা কিডনি ডিজিজ আছে কিনা, এবং সেটা সিকেডি না কেআই না নেফ্রাইটিস, সেটা পরে আমরা অন্যান্য উপসর্গ দেখে ঠিক করব। তারপরেই আসে রক্তের সেরাম ক্রিয়েটিনিন, এগুলি আমরা দেখে তারপরে আরেকটি টেস্ট আছে ইজিএফআর। আসলে এটা কোনো ল্যাবে করার প্রয়োজন নাই, এটা ইন্টারনেট বেসড একটা করে, মানে ইন্টারনেট থেকে আমরা ক্যালকুলেট করে রোগীর বয়স এবং ক্রিয়েটিনিন দেখিয়ে আমরা করতে পারি কিডনি কত ভাগ কাজ করছে। এবং সিম্পলি আমরা ক্রিয়েটিনের পরে যদি বেশি থাকে তখন আমরা আল্ট্রাসোনোগ্রাম করতে পারি, বেশি না থাকলেও আমরা আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে পারি যে কিডনিতে কোনো পাথর আছে কিনা, কিডনির সাইজ কেমন, শেপ কেমন। সুতরাং আমরা প্রথমেই কোনো রোগীকে কিডনি রোগ এক্সক্লুড করার আগে তাকে ফিজিক্যালি দেখব, শারীরিকভাবে ওনার শরীরে ফুলা আছে কিনা, পায়ের মধ্যে আমরা সাধারণত দেখে থাকি পায়ে ফুলা আছে কিনা, তার রক্তশূন্যতা আছে কিনা, তার ব্লাড প্রেশারটা কত, এবং তারপরে টেস্টই হচ্ছে যে ইউরিন টেস্ট, রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক টেস্ট। সেখানে আমরা রক্তকণিকা, প্রোটিন বা অন্যান্য কাস্ট এই ধরনের কিছু আছে কিনা, এর পরপরই আমরা রক্তের ক্রিয়েটিনিন সহ এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম দেখতে পারি, এবং আল্ট্রাসোনোগ্রাম কিডনি, ইউরেটার, ব্লাডার। এবং সবসময়ই আমি বলে থাকি যে কেইউবি করলে যদি রোগীর প্রস্রাবের গতিপ্রবাহে কোনো সমস্যার কথা বলে থাকে তখন পোস্ট বয়ডাল রেসিডিউটা আমরা দেখে নেওয়া ভালো, কারণ সে ঠিকমতো ইউরিন পাস করতে পারে কিনা সেটা একবারই করে দেখে নিলে ভালো হয়। সুতরাং এই সিম্পল টেস্টগুলি করে আমরা একটা ধারণা করতে পারি যে তা কারো কিডনি রোগ আছে কিনা বা সেটা ক্রনিক কিডনি ডিজিজ আছে কিনা, তারপরেই আমরা পরবর্তী টেস্টগুলিতে আগাতে পারবো। জি স্যার, এই সব পরীক্ষা তো আমরা এখানে বিআরবিতে করে থাকি। ডেফিনেটলি এগুলো খুবই সিম্পল টেস্ট, এবং এছাড়াও আরও অ্যাডভান্স টেস্ট সহ এখানে আমরা সব ফ্যাসিলিটিসই আছে। যতদিন আমি রোগী দেখছি মোটামুটি আমরা সব সুবিধাদি পাচ্ছি, টেস্ট করানোর সুবিধাগুলি আমাদের অ্যাভেলেবল বিদ্যমান আছে। ধন্যবাদ স্যার। এবং আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে এখানে কিডনি ট্রান্সফার করা হয় কিনা। অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করছি, কারণ এটি বর্তমানে কোভিড সিচুয়েশানে আপনারা জানেন যে প্রথম দিকে কিডনি ট্রান্সপ্লান্ট সব জায়গায় কিছুটা ডিসকারেজ করা হয়েছিল। বর্তমানে কিছু কিছু সেন্টারে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, আমাদের দেশে 2-1টি সেন্টারে হচ্ছে। আর কিডনি ট্রান্সপ্লান্ট করার আগে সরকারের একটা অনুমোদন লাগে, সেটিও আমরা প্রক্রিয়াধীন আছে, এবং আমরা আশা করছি আগামী বছর হয়তো আমরা কিডনি ট্রান্সপ্লান্টের দিকে আগাতে পারবো। ধন্যবাদ স্যার। এখানে কমেন্টে আমাদের অনেক দর্শক তারা জানাচ্ছেন যে আপনার কাছ থেকে তারা চিকিৎসা নিয়েছেন এবং তারা উপকৃত হয়েছেন। এই বিষয়ে অনেক ভালো কমেন্ট তারা করছেন। অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগছে শুনে। এবং আমরাও অনেক ভালো, আমরাও অনেক আনন্দিত যে আপনারা আমাদের লাইভে আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে একটা অনুষ্ঠানটা চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে উদ্দীপনা দিচ্ছেন। কিডনি রোগের চিকিৎসায় আমাদের খাদ্যাভ্যাসটা সম্পর্কে যদি একটু বলতেন, কি কি রেস্ট্রিকশন আছে এবং কিভাবে মেইনটেইন করতে হয়। কিডনি ডিজিজ রোগ বলতে আপনি বোঝাতে চাচ্ছেন হয়তো ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজ যদি হয়ে যায় বা দীর্ঘস্থায়ীভাবে যদি কিডনি ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিছু খাদ্যের পরিবর্তন করতে হয়। সেটি হচ্ছে যে প্রোটিন রেস্ট্রিকশন করতে হয়। আমরা যে অ্যানিম্যাল প্রোটিন সেটি আমরা কম খেতে বলি, 0.8 বা 0.6 মিলিগ্রাম পার কেজি বডি। যদিও বর্তমানে ভেরি লো প্রোটিন খেয়ে কিছু ঔষধের ব্যবহারের উপকারিতা আসছে মার্কেটে, কিন্তু খুব কস্টলি মেডিসিন হওয়ায় আমরা সেটি সবাইকে দিতে পারছি না। তাছাড়া প্রোটিনের মধ্যে আমরা সেকেন্ড ক্লাস প্রোটিনটা অ্যাভয়েড করতে বলি, এবং অ্যানিম্যাল প্রোটিনটাও আমরা কম খেতে বলি, মানে যেটা আমি পরিমাপ বললাম। সেকেন্ড ক্লাস প্রোটিন বলতে আমরা ডাল জাতীয় খাবারগুলি সাধারণত অ্যাভয়েড করি। তাছাড়া ফসফেট কন্টেনিং ফুড, যেটা মিল্ক অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস যেগুলো আছে সেগুলোতেও কিন্তু প্রচুর ফসফেট থাকে, সেই জন্য আমরা ফসফেট কম খেতে পারি। পটাশিয়াম বেশি আছে যে সমস্ত খাদ্যে, যেমন ফল ফলাদি এবং কিছু কিছু শাকসবজিতে পটাশিয়াম আছে, সেই জন্য আমরা
সব রোগীর জন্য না, যাদের পটাশিয়াম বেশি থাকে তাদেরকে আমরা বলে থাকি যে পটাশিয়াম শাকসবজি কাটার পরে কিছুক্ষণ গরম পানিতে এটা ভিজিয়ে রাখতে, যাতে করে পটাশিয়ামটা কমে যায়। এক্সট্রা সল্ট এবং ফ্লুইড রেস্ট্রিকশন, এক্সট্রা সল্টও যেন না হয়, এবং আমাদের একইভাবে ফ্লুইড, যেমন আমাদের কিডনি রোগীদের তরল খাবারের প্রতি বেশি আসক্তি থাকে, সেই জন্য ফ্লুইড রেস্ট্রিকশন করতে বলি আমরা। ধন্যবাদ স্যার। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তবে লাস্ট আরেকটি কোশ্চেন নিয়ে নিব। সেটা হচ্ছে, একজন দর্শক আমাদেরকে কোশ্চেন করেছেন, তার মায়ের বয়স 52 বছর, ওনার ডায়াবেটিস নেই কিন্তু থাইরয়েডের সমস্যা আছেন, ক্রিয়েটিনিন লেভেল 2.1 গত 1.5 বছর ধরে। ওনার প্রস্রাবের সাথে প্রোটিন বের হওয়ার পরিমাণ 25%, এবং কিছু কিছু সময় এটা বেশি হয়ে যায়। ওনার ওজন বেশি, হাঁটুর ব্যথায় ভুগছেন। এই অবস্থায় ওনাকে কিভাবে টেক কেয়ার করা যেতে পারে? এটি খুবই গুরুত্বপূর্ণ। যে প্রথম কথা হলো, আমরা দেখছি যে ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি ডিজিজের সাথে থাইরয়েডের হাইপোথাইরয়েডিজমের একটা রিলেশন আছে, তবে 2.5 অনেক বেশি, যেটি হাইপোথাইরয়েডিজমের জন্য হয়েছে বলে আমি মনে করি না। এটা মানে দুটি ডিজিজ হয়তো পাশাপাশি থাকতে পারে, তবে থাইরয়েডের ট্রিটমেন্ট করলে দেখা যায় যে ক্রিয়েটিনিনের পরিমাণ কমে যায়, অনেকাংশ কমে যায়, কিন্তু এটা নর্মাল নাও হতে পারে, কারণ ওনার হয়তো বা ক্রনিক কিডনি ডিজিজ আছে, যেহেতু প্রস্রাবের সাথে প্রোটিন লিক করছে। আমি মনে করি যে ওনার প্রপার ইভ্যালুয়েশন দরকার আছে, এবং উনি যেহেতু ওবিজ পেশেন্ট, যারা একটু স্বাস্থ্য বেশি স্থূলকায়, তাদের প্রস্রাবে প্রোটিন লিক করার চান্স অনেক বেশি, এবং একটা পর্যায়ে তারা কিন্তু ক্রনিক কিডনি ডিজিজে ভুগতে পারেন। দর্শক, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। স্যার, এখন ওভারঅল বিষয়গুলো সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু অ্যাডভাইস দিতেন। আমি আমাদের সময় হয়তো শেষ। আমি প্রথমে বলতে চাই যে আমরা যে ব্যাপারটি বললাম যে ক্রনিক কিডনি ডিজিজ একটি ভয়াবহ রোগ, এই অর্থে যে রোগীর আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে এবং শারীরিকভাবে রোগী অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সেই জন্য আমাদের প্রথমেই রিস্ক গ্রুপকে আইডেন্টিফাই করতে হবে, কারা রিস্ক, যারা ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করতে পারেন, যেমন ডায়াবেটিক, হাইপারটেনসিভ, যারা ওবিজ, একটু আগে বললাম যে স্থূলকায়, যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ কিডনি ডিজিজ আছে, তাদের আমরা একটা নিয়মিতভাবে 6 মাস যদি সম্ভব না হয় বছরে একবার হলেও ইউরিনে প্রোটিন যাচ্ছে কিনা, রক্তের ক্রিয়েটিনিন, ইজিএফআর করতে পারি। ব্লাড প্রেশার অবশ্যই আমাদের কন্ট্রোল করতে হবে 130/80, এবং যদি ক্ষেত্রবিশেষে যদি কারো প্রস্রাবের সাথে প্রোটিন লিক করে, তাহলে আমরা প্রেশারটাকে আরও একটু নিয়ন্ত্রণ করতে পারি। এবং এমনও হতে পারে যে এক ধরনের ওষুধে যদি না হয়, তাহলে আমাদের আরও ওষুধ অ্যাড করতে হতে পারে, হট করে হলেও আমাদের প্রেশারটা নিয়ন্ত্রণ করতে হবে, কারণ দীর্ঘদিন প্রেশার যদি অনিয়ন্ত্রিতভাবে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার চান্স থাকে। এবং এসি ইনহিবিটর এবং এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, কোনো কন্ট্রাইন্ডিকেশন, কোনো যদি এমন অবস্থা না থাকে, এটা ইউজ করা যাবে না। এই ওষুধগুলি আমরা ব্যবহার করার উপরে জোর দিচ্ছি। ডায়াবেটিসের হিমোগ্লোবিন A1C, যেটি গড় 6.5 থেকে 7-এর মধ্যে রাখা উচিত। কোলেস্টেরল বা লিপিড প্রোফাইল দেখে এটা অবশ্যই কন্ট্রোল করতে হবে। ইউরিনে ইনফেকশন থাকলে অবশ্যই সেটা ট্রিটমেন্ট করতে হবে। ডায়রিয়া, ডিহাইড্রেশন, স্কিন ডিজিজ এবং সোর থ্রোট, গলা ব্যথা, টনসিল, এই রোগগুলিকে অবশ্যই গুরুত্বের সাথে তাড়াতাড়ি চিকিৎসা করতে হবে। এবং যে ধরনের মেডিসিন, হার্বাল মেডিসিন, তারপরে হচ্ছে যে ব্যথানাশক বড়ি, কিছু অ্যান্টিবায়োটিক, এমনকি আমরা যে এনজিওগ্রাম, আইভিইউ বিভিন্ন করার জন্য ডাই ইউজ করে থাকি, সেটাও কিন্তু কিডনির জন্য ক্ষতিকারক। সুতরাং সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। বেশি পরিমাণ ভিটামিন সি ইদানিং খাচ্ছে অনেকে, 500 মিলিগ্রামের বেশি না খাওয়া, অতিরিক্ত ক্যালসিয়াম এবং লবণ না খাওয়া, এবং কম পানি খেলে, 8 গ্লাসের কম পানি যদি বা তরল খাবার খেয়ে থাকি, তাহলে কিডনি পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক্সেস প্রোটিন, অ্যানিম্যাল প্রোটিনও যদি আমরা খেয়ে থাকি, সেক্ষেত্রেও পাথর হওয়ার, কিডনিতে পাথরের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। স্মোকিং এবং যারা এডিক্টেড, তাদের এডিকশন এবং স্মোকিং পরিহার করা বাঞ্ছনীয়। এক্সেস অ্যালকোহল ইজ অলসো ইনজুরিয়াস ফর দ্য হেলথ, এবং কিছু এনার্জি ড্রিঙ্ক আছে, সেগুলো কিডনির জন্য খারাপ। সো উই হ্যাভ টু মানে আমাদের একটা হেলদি বডি ওয়েট, রেগুলার এক্সারসাইজ, ফ্রুটস, ভেজিটেবল এবং ডায়েটারি মডিফিকেশনের মাধ্যমে আমাদের একটা হেলদি ওজন এবং লাইফ লিড করা বাঞ্ছনীয়। আর কিডনি রোগ হয়ে গেলে কি রেস্ট্রিকশন করতে হবে, সেটি আমি আগেই বলেছি যে
আমাদের কম প্রোটিন খাওয়া, সল্ট, ফসফেট এবং লো ক্যালোরি ডায়েট, সেকেন্ড ক্লাস প্রোটিনকে অ্যাভয়েড করা, হাই পটাশিয়াম এবং ফ্লুইড বা তরল খাবার রেস্ট্রিকশন করা এবং ইউরিক অ্যাসিড বেশি থাকে এমন খাবার পরিহার করা। এবং ওভারঅল আমি মনে করি যে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ খুবই বা পুষ্টিবিদের পরামর্শ খুবই জরুরি কিডনি রোগীদের জন্য, এবং তারা যদি একজন ডায়েটিশিয়ানের পরামর্শ পথ্য ঠিক করেন তাহলে আরও বেশি উপকৃত হবেন। সো কিডনির জন্য যে সমস্ত টেস্ট করতে হবে সেগুলি আমি আগেই বলেছি। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমার প্রিভেন্টিভ অ্যাসপেক্টের উপরে কিছু বলে। স্যারকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনি যে এত ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন সেজন্য। আশা করি আপনারা সবাই আজকে আলোচনার মাধ্যমে অনেক বেশি উপকৃত হবেন, আর আপনারা যদি কিছু পরিমাণেও উপকৃত হয়ে থাকেন সেটাই হবে আমাদের অনুষ্ঠানের সার্থকতা। আর আমি আগেও বলেছি এবং আবারও বলছি, স্বাস্থ্যই সকল সুখের মূল। আর সেজন্যই আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজকের লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী লাইভ অনুষ্ঠান আমাদের রবিবারে হবে ঠিক এই সময়তেই, সকাল 11:30 আর এই পর্যন্ত আমাদের বিআরবি হসপিটালের ফেসবুক পেজে চোখ রাখুন। আল্লাহ হাফেজ।